আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আমি জান্নাতুল তাবাসসুম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাসে চলে আসলাম। আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমরা এককোষী জীবের কোষ বিভাজন অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানব। তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই। আচ্ছা, আমরা কিন্তু গত ক্লাসে পড়েছিলাম যে এককোষী জীবদের ক্ষেত্রে কোন ধরনের কোষ বিভাজন ঘটে। তো কোষ বিভাজন যেহেতু 3 ধরনের রয়েছে, অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজন, এদের মধ্যে শুধুমাত্র এককোষী জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। তো এই অ্যামাইটোসিস কোষ বিভাজন বলতে কি বোঝায় বা প্রক্রিয়াটা কি সেটা আমরা জানব। তো আমরা সকলে এককোষী জীবদের নাম জানি, যেমন ব্যাকটেরিয়া রয়েছে, অ্যামিবা রয়েছে, প্লাজমিডিয়াম রয়েছে। এই সকল জীবদেহে বা এই সকল অণুজীবে, এগুলো সবগুলোই অণুজীব, কারণ এদেরকে খালি চোখে দেখা যায় না, এই সকল অণুজীবদের মধ্যে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। তো অ্যামাইটোসিস কোষ বিভাজন হওয়ার শুরুতে কি হয়, এখানে আমরা যেটা জানি সেটা হচ্ছে গিয়ে অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে সাধারণত একটা কোষ থেকে দুইটা কোষে তৈরি হওয়াকে বোঝাচ্ছে। আমরা জানি একটা কোষ থেকে নতুন একাধিক কোষ তৈরি হওয়াকেই বলা হয় কোষ বিভাজন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কোষটা প্রথমে একটা কোষ ছিল, কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন হওয়ার ফলে শেষে দুইটা নতুন কোষ তৈরি হয়েছে, অর্থাৎ দুটো নতুন অপত্য কোষ তৈরি হয়েছে। তো এই প্রক্রিয়াটা সম্পর্কে আমরা জানবো। এককোষী আদিকোষী জীবগুলো সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। এই প্রক্রিয়াটিকে বলা হয় অ্যামাইটোসিস বা বাইনারি ফিশন। তাহলে বাইনারি ফিশন বলতে যেটা বোঝায়, অ্যামাইটোসিস কোষ বিভাজন বলতে ঠিক সেটাই বোঝানো হয়। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন কোনটা? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় এককোষী বা আদিকোষী জীবগুলো সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে তাকেই কিন্তু অ্যামাইটোসিস বা বাইনারি ফিশন বিক্রিয়া বলা হয়ে থাকে। অ্যামিবা, ব্যাকটেরিয়া কিংবা নীলাভ সবুজ শৈবাল জাতীয় আদিকোষী জীবে এই ধরনের কোষ বিভাজন দেখা যায়। যেটা আমরা পড়েছি যে অ্যামিবা এবং ব্যাকটেরিয়া এই সকল কোষে কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। তাছাড়া নীলাভ সবুজ শৈবাল নামে এক ধরনের শৈবাল রয়েছে, যে শৈবালগুলোতেও অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির জন্য এই প্রক্রিয়াটি অত্যন্ত কার্যকর। বিভাজনের জন্য কোষের বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না এবং এই পদ্ধতিতে দ্রুত কোষের সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে এককোষী জীব যেমন অ্যামিবা, ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে খুব দ্রুত যাতে সংখ্যা বৃদ্ধি হয়, এই জন্য সংখ্যা বৃদ্ধি হওয়ার জন্য এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা প্রয়োজন। এখন এই কোষ বিভাজন প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত, একটা থেকে দুইটা কোষ, দুই থেকে চারটে, এরকম খুব দ্রুত ঘটতে থাকে। এই কারণে দেখা যায় যে ব্যাকটেরিয়া যদি কোনো কারণে আমাদের দেহের ভিতরে প্রবেশ করে, মনে করো পানির মাধ্যমে বা খাদ্যের মাধ্যমে প্রবেশ করলো, তখন কিন্তু ব্যাকটেরিয়াটি আমাদের শরীরে প্রবেশ করে খুব দ্রুত সে কিন্তু তার বংশবৃদ্ধি করতে পারে। এই জন্য দেখা যায় ব্যাকটেরিয়া যেদিন প্রবেশ করছে তার 2-1 দিন পরে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যাওয়া শুরু করে। অর্থাৎ এই যে ব্যাকটেরিয়া বলি বা অ্যামিবা বলি বা যে কোনো অণুজীব বলি, তারা দ্রুত বংশবৃদ্ধি করার কারণেই মানে যেহেতু একটা মাত্র কোষ তৈরি, এই জন্য খুব দ্রুত তারা বংশবৃদ্ধি করে ফেলে, যাতে খুব দ্রুত রোগ বালাই ছড়ানো সম্ভব হয়। আচ্ছা, অ্যামাইটোসিস ধরনের কোষ বিভাজনে কোষটি পরিপক্ক হলে প্রথমে নিউক্লিয়াসের ভেতর ক্রোমোজোমের ডিএনএর প্রতিলিপন হবে। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনে প্রথমে কি হবে? কোষটা পরিপক্ক হতে হবে, অর্থাৎ কোষটা ম্যাচিউর হতে হবে। এরপরে কোষটা যদি ম্যাচিউর হয় বা পরিপক্ক হয়, তারপরে প্রথমে নিউক্লিয়াসের ভেতরে, নিউক্লিয়াস যেটা থাকবে সেই নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমের ডিএনএর প্রতিলিপন হয়। এখন প্রতিলিপন বলতে কি বোঝানো হচ্ছে? প্রতিলিপন বলতে বোঝানো হচ্ছে যে ডিএনএর মতো যখন আরও ডিএনএ তৈরি হবে, অর্থাৎ ডিএনএর যখন কপি তৈরি হবে, সেটাকে বলা হচ্ছে প্রতিলিপন। ঠিক আছে, মানুষের দেহের যে ডিএনএ রয়েছে সেই ডিএনএরও কিন্তু প্রতিলিপন হয়। তো এই প্রতিলিপন পদ্ধতিতে পুরান যে ডিএনএ থাকে সেই পুরান ডিএনএটাকে অনুসরণ করে নতুন ডিএনএ তৈরি হতে পারে। তো এই ক্ষেত্রেও, এই অণুজীবগুলোর ক্ষেত্রেও প্রথমে কি হয়? প্রথমে কোষটা পরিপক্ক হতে হয়। পরিপক্ক হওয়ার পরে নিউক্লিয়াসের ভেতরে, আমরা সকলেই যে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। তাহলে নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোমের ডিএনএ রয়েছে তাদের তারপরে প্রতিলিপন হবে। ঠিক আছে, কোষ
কোষের নিউক্লিয়াসটার আকৃতি পরিবর্তন হয়ে ডাম্বেলের আকৃতি ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হতে শুরু করে। তো তারপরে কি হয়, কোষের যে নিউক্লিয়াসটা আছে তার আকার সাধারণত গোলাকার হয়, তো তার আকৃতি হচ্ছে পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে গিয়ে ডাম্বেলের মতো আকৃতি হয়। ডাম্বেল বলতে কি বোঝে আমি তোমাদের বলি, এই যে তোমরা দেখবে যে যারা মানে ব্যায়াম করে, মানে জিমে যারা ব্যায়াম করে তারা হচ্ছে এইরকম এক ধরনের মানে যন্ত্র নিয়ে বা এরকম এক ধরনের হচ্ছে শক্ত বস্তু নিয়ে যেরকম করে ব্যায়াম করতে থাকে, এটাকেই ডাম্বেল বলা হয়, যে দুই হাতে তুলে, হ্যাঁ দেখবে দুই হাতে তুলছে নামাচ্ছে, এটাকে আসলে ডাম্বেল বলা হচ্ছে। ডাম্বেলের মতো আকৃতি ধারণ করে এবং মাঝ বরাবর কি হয়, মাঝ বরাবর সংকুচিত হতে শুরু করে, অর্থাৎ নিউক্লিয়াসের মাঝ বরাবর আস্তে আস্তে সংকুচিত হতে শুরু করে, মানে চাপা হতে শুরু করে। সংকোচন শেষে, যখন সংকোচন শেষ হয়ে যাবে তখন মাতৃকোষ হচ্ছে যে কোষটা বিভাজিত হবে, যে কোষটা থেকে নতুন কোষ তৈরি হবে, ওই কোষটাকে মাতৃকোষ বলা হয়। তো মাতৃকোষের মূল দীর্ঘাকৃতির নিউক্লিয়াসটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। তাহলে সংকোচন শেষে কি হবে, মাতৃকোষের ভিতরে যে নিউক্লিয়াস ছিল লম্বা নিউক্লিয়াস, মানে লম্বা যেরকম একটা ডাম্বেলের মতো আকৃতি ধারণ করেছিল যে নিউক্লিয়াসটা, সেটা হচ্ছে পরস্পর থেকে আলাদা হয়ে যায়। পরস্পর থেকে আলাদা হয়ে গেলে কি হবে, দেখো তো, এটা মনে করো আমি আরো টানতে থাকি, টানতে টানতে এই জায়গাটা আস্তে আস্তে কি হয়ে যাবে, চিকন হয়ে যাবে, চিকন হয়ে যায় কি হবে, মাঝখান দিয়ে ভেঙে যায় কি হবে, দুইটা নতুন নিউক্লিয়াস গঠন করবে, দুইটা নতুন নিউক্লিয়াস তারা গঠন করে ফেলবে, অর্থাৎ নিউক্লিয়াসের পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন দুইটা নিউক্লিয়াস গঠন হবে, দুইটা মানে নতুন অপত্য নিউক্লিয়াসে পরিণত হবে। এই প্রক্রিয়ায় কি হয়, যে বিভাজিত হচ্ছে সে মানে বিভাজিত দুইটা নিউক্লিয়াসে ডিএনএ সুনির্দিষ্ট থাকে। এই প্রক্রিয়া বিভাজিত দুইটা নিউক্লিয়াসে হচ্ছে ডিএনএ সুনির্দিষ্ট থাকবে, অর্থাৎ ডিএনএ কোনো চেঞ্জ হবে না, ডিএনএটা ঠিক থাকবে এবং সমানভাবে বিভক্ত না হওয়া পুরোপুরি নিশ্চিত নয়, কাজে দুটো ভিন্ন হতে পারে। অর্থাৎ এখানে নতুন যে ডিএনএ তৈরি হচ্ছে, মানে ডিএনএটা হয়তো নির্দিষ্ট কিন্তু সমানভাবে বিভক্ত নাও হতে পারে, নিউক্লিয়াসের সমানভাবে বিভক্ত নাও হতে পারে, ভিন্ন হতে পারে। নিউক্লিয়াসের সঙ্গে সঙ্গে সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হতে হতে বিচ্ছিন্ন হয়ে দুটি কোষে পরিণত হয়। তাহলে নিউক্লিয়াসের সাথে সাথে কি হবে, সাইটোপ্লাজমও যখন নিউক্লিয়াসের বিভাজন সম্পন্ন হবে তখন তার সাথে সাথে সাইটোপ্লাজম বিভাজিত হবে। সাইটোপ্লাজমও কি হয়, মাঝ বরাবর সংকুচিত হয়, মানে সাইটোপ্লাজমটা হচ্ছে মাঝ বরাবর সংকুচিত হয়ে যায়, তারপরে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে গিয়ে মানে মাঝ বরাবর চাপা হতে শুরু করে। তো যে চাপতে চাপতে নিউক্লিয়াসের মতোই সাইটোপ্লাজমগুলো হচ্ছে মানে চাপা খেয়ে তখন দুইটা কোষে পরিণত হয়ে যায়। তো এই ধরনের বিভাজনে কি হয়, মাতৃকোষে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয় এবং বিভক্ত হয়ে দুইটা নতুন অপত্য কোষ তৈরি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার কিন্তু আরও নাম পেয়েছি আমরা। অ্যামাইটোসিস কোষ বিভাজনের একটা নাম হচ্ছে বাইনারি ফিশন, আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ মানে সরাসরি বোঝায়। তো এই কোষ বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে যায়। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা একটু দেখি, আমরা এখন ছবিতে দেখি, ছবিতে দেখলে আমরা হচ্ছে বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবো। এই ছবিটা খেয়াল করো, এখানে হচ্ছে একটা মনে করে একটা ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার এই ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছি এইটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস, মানে এটা হচ্ছে নিউক্লিয়াস আর কি। এই নিউক্লিয়াস আর হচ্ছে গিয়ে মানে এইটা নিউক্লিয়াস হবে, এটা বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে সাইটোপ্লাজম হবে। ঠিক আছে, এখন মনে করো যে এটা সাইটোপ্লাজম, এটা আসলে ভুল লিখেছে, নিউক্লিয়াস আসলে এটা হবে, সাইটোপ্লাজম এটা। এখন এটা এই কোষটা হচ্ছে এরকম থাকলো। এখন নিউক্লিয়াসের ভিতরে কি হয়, ডিএনএর প্রতিলিপন হবে। তো প্রতিলিপন যখন হচ্ছে তখন ডিএনএর প্রতিলিপন কি হবে হচ্ছে যে দেখো একটা ডিএনএটা প্রতিলিপন হয়ে তোমাদের বলেছি একটা পুরান ডিএনএ থাকবে, সেখান থেকে নতুন ডিএনএ তৈরি হবে। তো সেখান থেকে নতুন ডিএনএ তৈরি হলো, তো এখানে মনে করো দুইটা নতুন ডিএনএ তৈরি হয়েছে। আচ্ছা, ভালো কথা। এখন তারপরে কি শুরু হবে, এই যে নিউক্লিয়াস, এটা ভিতরে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটা আস্তে আস্তে মানে ভিতরের দিকে ভাঁজ হওয়া শুরু করবে। ডিএনএর প্রতিলিপন মানেই হচ্ছে নিউক্লিয়াসের আসলে নিউক্লিয়াসে বিভাজন হওয়াটাকে বোঝায়। তো এইটা নিউক্লিয়াসটা বিভাজিত হচ্ছে, তো এখানে একটা মানে স্টেপ বাদ দিয়েছে। তো আমি যদি আরেকটু ভালো করে দেখি তাহলে হচ্ছে নিউক্লিয়াসটা কি হয় জানো, নিউক্লিয়াসটা ভিতরের দিকে এরকম করে এই যে এরকম একটা অংশ তৈরি করা, এটা চারপাশে কি থাকে, এটা চারপাশে হচ্ছে গিয়ে তোমার সাইটোপ্লাজম থাকে। তো এই যে এরকম গঠন তৈরি করছে, ডাম্বেলের মতো আকার তৈরি করছে এবং এটার মাঝ বরাবর এটা দেখো একটু চাপা হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। তো এটা সংকুচিত হতে হতে এমন সংকুচিত হয় যে এটা হচ্ছে আলাদা হয়ে যায়। বুঝতে পারছি, এটা আলাদা হয়ে যায়। দেখো এখানে এটা একটা আলাদা হয়ে গেছে, এটা একটা আলাদা হয়েছে, এবং এটা আলাদা হওয়ার সাথে সাথে কিন্তু এখানে যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজমও এই বরাবর কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, মানে চাপা খেয়ে যাবে, এই বরাবর হচ্ছে চাপা খেয়ে যাবে। ঠিক আছে, তখন দেখতে হচ্ছে যে এরকম হবে, তখন এই বরাবর চাপা খেয়ে যাচ্ছে। আচ্ছা, তো
তো এখানে হচ্ছে চাপা খেয়ে গিয়ে কি হবে, দেখো সাইটোপ্লাজমটা চাপা খেয়ে এই জায়গাটা মানে আস্তে আস্তে ভাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকতে শুরু করে। তো এই জায়গাটা কি হয়, আস্তে আস্তে ভাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকতে শুরু করে। তো ভিতরের দিকে ঢুকতে ঢুকতে এটা চাপা খেয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে, চিকন হতে হতে এই জায়গাটা আস্তে আস্তে কেটে যায়, মানে বিচ্ছিন্ন হয়ে যায়। এই জায়গাটা বিচ্ছিন্ন হয়ে যায়, তখন বিচ্ছিন্ন হয়ে গিয়ে কীরকম হয়, এই দেখো এটা সংকুচিত হয়ে গেছে, সাইটোপ্লাজম বিভাজিত হয়ে যাচ্ছে। তো এই জায়গা যখন বিভাজিত হয়ে যায় তখন এই দুটো আলাদা হয়ে যাবে, বুঝতে পারছি, দুটা হচ্ছে আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গিয়ে কী হচ্ছে, এটা হচ্ছে সাইটোপ্লাজম, আর এটা এটা একটা কোষ তৈরি করছে, আর এখানে এটা আরেকটা কোষ তৈরি করছে। তার মানে অপত্য কোষ কয়টা তৈরি করছে, দুটো অপত্য কোষ তৈরি করছে। একটা হচ্ছে কোষ, সেটা অ্যামাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে দুইটা নতুন অপত্য কোষ তৈরি করছে। তো এইটাই হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। এটা সাধারণত ব্যাকটেরিয়া, অ্যামিবা এবং নীলাভ সবুজ বা প্লাজমোডিয়াম এগুলোর মধ্যে সাধারণত এই কোষ বিভাজনগুলো দেখা যায়, এবং এইভাবে তারা কিন্তু খুব দ্রুত বংশবৃদ্ধি করে, খুবই দ্রুত বংশবৃদ্ধি করে। যেমন মানে মনে করো 1 মিনিটে তারা 3-4 লক্ষ ব্যাকটেরিয়া তৈরি করতে পারে, বুঝতে পারছো, এত দ্রুত হচ্ছে তারা বংশবৃদ্ধি করতে, মানে এত দ্রুত তারা বংশবৃদ্ধি করে। এই জন্যই পৃথিবীতে হচ্ছে অণুজীবের সংখ্যা অনেক বেশি, আমরা খালি চোখে দেখতে পাই না যদিও, কিন্তু অণুজীবের সংখ্যা অনেক অনেক বেশি। এখন আমরা দেখব বহুকোষী জীবদেহের কোষ বিভাজন কিভাবে হয়। তো বহুকোষী জীব কারা, যাদের মধ্যে বহু কোষ রয়েছে, যেমন মানুষ, উদ্ভিদ, অন্য যে কোনো প্রাণী, তারা কিন্তু বহুকোষী জীব। আমরা বহুকোষী প্রাণী, আমাদের শরীরে রয়েছে প্রায় 1 ট্রিলিয়ন কোষ। কত ট্রিলিয়ন কোষ রয়েছে? প্রায় 1 ট্রিলিয়ন কোষ, ঠিক আছে। আচ্ছা, আমাদের শরীরে বিভিন্ন ধরনের কোষ রয়েছে, যেমন রক্তের কোষ রয়েছে, পেশির কোষ রয়েছে, ত্বকের কোষ রয়েছে, পাকস্থলীর কোষ রয়েছে, ইত্যাদি বিভিন্ন ধরনের কোষ রয়েছে, যাদের মধ্যে ভিন্ন ধরনের কোষের গঠন রয়েছে এবং কাজ রয়েছে। তার মানে আমি তোমাদের বলেছিলাম যে আমরা কিন্তু বহুকোষী জীব, তার মানে আমাদের কোষ, আমাদের দেহে কিন্তু বহু কোষ দিয়ে তৈরি। তো এখন এই কোষগুলোর মধ্যে আমাদের যেমন স্কিনের যে কোষ, সেটা হচ্ছে একরকম, কিন্তু স্কিনের যে কোষগুলো সেগুলো হচ্ছে তাদের গঠন, আকৃতি, কাজ একদম একই হবে। আবার রক্তের যে কোষ, সেই রক্তের কোষগুলোর গঠন, আকৃতি ত্বকের কোষ থেকে আলাদা হবে, কিন্তু রক্তের কোষগুলোর গঠন, আকৃতি এবং তাদের কাজও কিন্তু আলাদা হচ্ছে, ঠিক আছে। এবং এই রক্তের কোষগুলো যেমন আলাদা, তারপরে হচ্ছে গিয়ে পাকস্থলীর যে কোষ আছে সেটাও কিন্তু আলাদা হবে, আমাদের কিডনির মধ্যে যে কোষ আছে সেগুলোও কিন্তু আলাদা হবে, কাজ যেমন আলাদা, গঠনও তেমন আলাদা, আকৃতিও তেমন আলাদা হবে। আমাদের এক এক অংশের, এক এক অঙ্গের এক এক ধরনের কোষ রয়েছে। এই সকল কোষ এসেছে স্টেম সেল বা স্টেম কোষ নামক এক বিশেষ ধরনের কোষ থেকে। তোমাদের জন্য হয়তো স্টেম কোষ, স্টেম সেল এটা খুব নতুন একটা ওয়ার্ড। তো হচ্ছে গিয়ে এই স্টেম কোষ কাকে বোঝায়? স্টেম কোষ হচ্ছে এমন এক ধরনের বিশেষায়িত কোষ, ভালো করে খেয়াল করো। স্টেম কোষ হচ্ছে এমন এক ধরনের বিশেষায়িত কোষ যে কোষগুলো থেকে স্পেসিফিক কিছু কোষ তৈরি হয়। এই যেমন এই স্টেম কোষ থেকে হয়তো আমাদের যে রক্তের কোষ তৈরি হয়েছে বা পেশি কোষ তৈরি হয়েছে, এরকম মানে এক একটা জায়গার স্পেসিফিক কোষ তৈরি হয় স্টেম কোষ থেকে। তাছাড়া স্টেম কোষ যাতে হচ্ছে মানে কমে না যায় বা স্টেম কোষ যাতে নিয়ন্ত্রণহীন না হয়ে পড়ে, এই কারণে স্টেম কোষ কিন্তু মানে নিজের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে আরও কিছু নতুন স্টেম কোষ তৈরি করে রাখে, ঠিক আছে। মানে প্রয়োজন অনুসারে যে কোষগুলো দরকার সে কোষগুলো তৈরি করে হচ্ছে স্টেম কোষ। সকল প্রাণীর এবং উদ্ভিদের স্টেম কোষ প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কেননা তোমরা কিন্তু বুঝতে পারছো যে স্টেম কোষ থেকে স্পেসিফিক ধরনের কোষ তৈরি হচ্ছে, বা আমাদের শরীরে যত কোষ তৈরি হচ্ছে সেগুলো কিন্তু স্টেম কোষ থেকেই আসছে। তার মানে স্টেম কোষ ছাড়া কিন্তু কোনো প্রাণী বা উদ্ভিদ দেহ চলতে পারবে না, কারণ তাদের দেহে নতুন কোষ তৈরিই হবে না। সম্পূর্ণরূপে বিকশিত না হওয়া প্রাণীকে ভ্রূণ বলে। ভ্রূণে স্টেম কোষগুলো বিভিন্ন ধরনের কোষে বিকশিত হতে পারে। মনে আছে আমি কিন্তু এর আগের পর্বে বলেছিলাম যে প্রত্যেকটা উদ্ভিদ, প্রত্যেকটা প্রাণী একটা ক্ষুদ্র কোষ থেকে সৃষ্টি হয়েছে, একটা ক্ষুদ্র কোষ, একটা মাত্র কোষ থেকে সৃষ্টি হয়েছে। এই কোষটাকেই সাধারণত আমরা বলি ভ্রূণ। তার মানে ভ্রূণ হচ্ছে মানে আমাদের সৃষ্টির সময়কার অবস্থা, যেখান থেকে মানে ভ্রূণটার বিভিন্ন ধরনের বিকাশ হওয়ার মাধ্যমে আমরা কিন্তু বর্তমান অবস্থায় চলে এসেছি। তাহলে বিকশিত না হওয়া প্রাণীকে, মানে বিকশিত হয়নি, প্রথম যে কোষটা তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে ভ্রূণ। তার মানে প্রথম যে কোষটা তৈরি হচ্ছে সেটাকে আমরা অবশ্যই স্টেম কোষ বলতে পারি, কারণ সেই স্টেম কোষগুলোই কিন্তু পরবর্তীতে বিভাজিত হয়ে বিকশিত লাভ করবে, সেই ভ্রূণটা বড় হবে। তো ভ্রূণে যে স্টেম কোষগুলো থাকে সেগুলো থেকে বিভিন্ন ধরনের কোষে বিকশিত হতে পারে।
ঠিক আছে। আচ্ছা, সমস্ত স্টেম কোষের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, অবশ্যই কিছু বৈশিষ্ট্য রয়েছে। এক এক ধরনের স্টেম কোষের বৈশিষ্ট্য এক এক ধরনের আছে। এটা কিন্তু অনেক বড় এক ধরনের পড়া। বিজ্ঞানীরা কিন্তু স্টেম কোষ নিয়ে অনেক গবেষণা করছে। স্টেম কোষ নিয়ে কিন্তু অনেক মানে গবেষণার মাধ্যমে অনেক নতুন তথ্য কিন্তু চলে আসে। তোমরা যদি কখনো বড় হয়ে এই স্টেম সেল নিয়ে গবেষণা করতে চাও বা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করো, তখন কিন্তু তোমরা আরো বিস্তারিতভাবে জানবে। তো স্টেম কোষের কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে স্টেম কোষ বিভক্ত হয়ে আরো স্টেম কোষ তৈরি করে। তোমাদের কিন্তু একটু আগে বলেছি স্টেম কোষগুলো কি হয়, নিজেরা বিভাজিত হয়ে আরো স্টেম কোষ তৈরি করে রাখে, কারণ ওই স্টেম কোষগুলো থেকে কিন্তু আবার নতুন কোষ তৈরি হওয়া সম্ভব। স্টেম কোষের বিভিন্ন ধরনের কোষে বিকশিত হওয়ার ক্ষমতা রয়েছে। তার মানে স্টেম কোষগুলো অন্যান্য কোষে বিকশিত হতে পারবে, এই ধরনের ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। এই কোষগুলো আমাদের দেহে হচ্ছে বিশেষায়িত করবে, স্পেশাল এই কোষগুলো। একটা স্টেম কোষ দুটি অপত্য কোষে বিভক্ত হয়, প্রতিটা অপত্য কোষ হুবহু মূল কোষের মতো। তাহলে একটা স্টেম কোষ বিভক্ত হয়ে কয়টা অপত্য কোষ তৈরি করে? দুইটা অপত্য কোষ তৈরি করে। অপত্য মানে হচ্ছে নতুন, তো দুইটা অপত্য কোষ তৈরি করে। এই যখন দুইটা নতুন অপত্য কোষ তৈরি হচ্ছে, এই অপত্য কোষগুলো দেখতে কার মতো? হুবহু হচ্ছে মূল কোষের মতো। অর্থাৎ যে স্টেম কোষ বিভক্ত হচ্ছে, যে স্টেম কোষ বিভক্ত হয়ে নতুন কোষ তৈরি করছে তাদের মতো দেখতে হবে। পরিপক্ক হলে, অর্থাৎ এই কোষগুলো যখন অনেক পরিপক্ক হবে, ম্যাচিউরড হবে, তো পরিপক্ক হলে এই কোষগুলো কি হবে? বিভাজিত হয়। তার মানে এই যে নতুন কোষগুলো তৈরি হচ্ছে, মানে একটা স্টেম কোষ বিভাজিত হবে, একটা স্টেম কোষ বিভাজিত হয়ে দুইটা নতুন স্টেম কোষ তৈরি করবে। এই যে স্টেম কোষগুলো তৈরি হচ্ছে, এই স্টেম কোষগুলো কি হয়? পরবর্তীতে যখন হচ্ছে বড় হয়ে যায়, পরিপক্ক হয়ে যায়, তখন এই স্টেম কোষগুলো হচ্ছে বিভাজিত হয়। কি হয়? বিভাজিত হয়। এভাবেই ভ্রূণে স্টেম কোষের সরবরাহ নিশ্চিত হয়। আচ্ছা, তাহলে এই যে নতুন যে স্টেম কোষগুলো তৈরি হয়, এগুলো পরিপক্ক হওয়ার পরে সেগুলো আবার বিকশিত হতে পারে। এখন এই যে স্টেম কোষ আরো দরকার হচ্ছে কেন? কারণ যে নতুন নতুন কোষ তৈরি করার জন্য স্টেম কোষগুলোর প্রয়োজন। এই জন্য স্টেম কোষ নিজের সংখ্যা বৃদ্ধি করে রাখে। ঠিক আছে, এভাবেই হচ্ছে ভ্রূণে স্টেম কোষের সরবরাহ নিশ্চিত হয়। অর্থাৎ যে ভ্রূণে স্টেম কোষ যখন থাকবে, তখনই কিন্তু সেই স্টেম কোষগুলো আরো অন্যান্য কোষে বিভাজিত হতে পারবে। একটা ক্রমবর্ধমান ভ্রূণ, মানে ক্রমবর্ধমান বলতে হচ্ছে যে ভ্রূণটা ধীরে ধীরে বড় হচ্ছে সেটাকে বোঝায়। তো একটা ক্রমবর্ধমান ভ্রূণ এবং তার অঙ্গগুলোর বিকাশের জন্য প্রচুর স্টেম সেল প্রয়োজন। যখন একটা ভ্রূণ থাকে, সেটা তো প্রথমে তো একটা কোষ থাকে, সেখান থেকে আরো অনেকগুলো কোষ তৈরি হয়। তো ওই যে স্টেম সেল যেগুলো আছে ভ্রূণের মধ্যে, যে স্টেম সেল আছে, সেই স্টেম সেলগুলো কি করবে? ভ্রূণটাকে যেমন বিকশিত করবে, ঠিক একইভাবে ভ্রূণের সাথে সাথে যে ভ্রূণটা যখন বড় হবে, তখন তো তার অঙ্গগুলো বিকাশ লাভ করবে। সেই অঙ্গগুলো বিকাশ লাভ করার জন্য স্টেম সেলের প্রয়োজন আছে। গবেষণাগারে কয়েকটা স্টেম সেল দিয়ে শুরু করে কয়েক মাসের মধ্যে বিজ্ঞানীরা লক্ষ লক্ষ কোষ তৈরি করতে সক্ষম হয়েছেন। তার মানে কি? গবেষণাগারে বলেছিলাম না, গবেষণাগারে স্টেম সেল নিয়ে গবেষণা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কয়েকটা স্টেম সেল দিয়ে হচ্ছে তারা গবেষণা শুরু করেছেন। পরে ধীরে ধীরে সেখান থেকে লক্ষ লক্ষ স্টেম সেল তৈরি করে তারা সক্ষম হয়েছিলেন। কিভাবে স্টেম কোষ অন্য ধরনের কোষে পরিবর্তিত হয়, বিজ্ঞানীরা এই সমস্যা নিয়ে গবেষণা করছেন। অর্থাৎ একটা স্টেম সেল থেকে কিভাবে নতুন আরো হচ্ছে তোমার অন্য কোষে কিভাবে বিভাজিত হচ্ছে, অন্য কোষে কিভাবে বিকশিত হচ্ছে, সেটা নিয়ে এখনো গবেষণা অব্যাহত রয়েছে। এখন এই পর্যায়ে আমরা বহুকোষী জীবের কোষ বিভাজন সম্পর্কে জানবো। বহুকোষী জীবদেহের দেহকোষ যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাকে মাইটোসিস বলে। আবার যৌন জননকারী জীবের জনন মাতৃকোষ যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাকে মেয়োসিস বলে। এখন কোষ হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হয় দেহকোষ আর একটাকে বলা হয় জনন কোষ। দেহকোষ কোনটা? যে দেহকোষ হচ্ছে যে কোষগুলো দেহ গঠন করে, তাকে বলা হচ্ছে দেহকোষ। তো এই দেহকোষগুলো, জীবদেহের যে দেহকোষ আছে, সেই দেহকোষগুলো যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাকে বলা হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন প্রক্রিয়া। আর জনন কোষ কোনটা? জনন কোষ হচ্ছে, আমরা জানি প্রত্যেকটা জীবেরই কিন্তু জনন অঙ্গ রয়েছে। তো জনন অঙ্গের ভিতরে যে জনন কোষগুলো আছে, সেই জনন কোষ যে প্রক্রিয়া বিভাজিত হয়, ঠিক আছে, তাকে বলা হচ্ছে মেয়োসিস, কোষ বিভাজন প্রক্রিয়া। কোথায় কোথায় মাইটোসিস ঘটে? উদ্ভিদ দেহের মূল এবং কাণ্ডের অগ্রভাগ, অর্থাৎ উদ্ভিদ দেহের মূলের যে সামনের অংশ এবং কাণ্ডের যে সামনের অংশ থাকে সেইটা, ভ্রূণমুকুল, ভ্রূণমূল এবং পাতা ইত্যাদি বর্ধনশীল অঞ্চলের টিস্যুতে মাইটোসিস ঘটে। অর্থাৎ যে অংশগুলো হচ্ছে বৃদ্ধি পাবে, যেমন
মূল হচ্ছে মাটির ভিতরে বৃদ্ধি পায় এবং হচ্ছে মাটির ভিতরে গভীরে প্রবেশ করতে পারে। কাণ্ড হচ্ছে মাটির উপরে থাকে, তো কাণ্ডটা হচ্ছে উপরের দিকে বৃদ্ধি পায়, শাখা পোশাখা পাশে বৃদ্ধি পায়, পাতা বৃদ্ধি পায়। তো এই ক্ষেত্রে যে সকল অংশগুলো হচ্ছে বৃদ্ধি পাবে, দৈহিক বৃদ্ধি হবে, যে সকল কোষের দৈহিক বৃদ্ধি হবে, দৈর্ঘ্যে প্রস্থে বৃদ্ধি হবে, তখন সেই সকল অঞ্চলে যে কোষ থাকবে তাদের মধ্যে মাইটোসিস কোষ বিভাজন হবে। তো মানুষের ক্ষেত্রে তো বা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে তো তাদের দেহ কোষ, মানে দেহ যে কোষ দিয়ে তৈরি সেগুলোর বিভাজনকে বোঝানো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। আর উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে মূল এবং কাণ্ডের অগ্রভাগ, তারপরে ভ্রূণমুকুল আর ভ্রূণমূল হচ্ছে উদ্ভিদের, আমরা জানি উদ্ভিদ মানে ফল কিভাবে একটা গাছ তৈরি হয়, বীজ থেকে হয়। তো বীজ থেকে হওয়ার পরে তুমি যদি এটাকে মাটিতে রেখে দাও, তো ওদের মানে যখন হচ্ছে ভ্রূণ তৈরি হয়, মানে উদ্ভিদের যখন ভ্রূণ তৈরি হয়, ভ্রূণটা হচ্ছে সাধারণত এইটা তোমার ফুলের মধ্যে যখন হচ্ছে নিষেক ঘটে, পুংজননকোষ আর স্ত্রীজননকোষে যখন নিষেক ঘটে, তো নিষেক হওয়ার পরে একটা ভ্রূণ তৈরি হয়। সেই ভ্রূণটা হচ্ছে ধীরে ধীরে যখন বৃদ্ধি পায়, তখন সেটার একটা অংশ হচ্ছে মূল হিসেবে তৈরি হয় এবং আরেকটা অংশ হচ্ছে মুকুল হিসেবে তৈরি হয়। সেটাকে বলা হয় ভ্রূণমুকুল, সেটাকে হচ্ছে ভ্রূণমূল। এইটা পরবর্তীতে উদ্ভিদের ক্ষেত্রে এটা পরবর্তীতে হচ্ছে বীজমুকুল বা বীজমূল এটাতে রূপান্তরিত হয়ে থাকে। আচ্ছা, তারপরে পাতাতে হচ্ছে গিয়ে মাইটোসিস কোষ বিভাজন ঘটবে। আর মিওসিস কোষ বিভাজন উদ্ভিদের ক্ষেত্রে মিওসিসটা কোথায় ঘটে? মিওসিস কোষ বিভাজন ঘটে হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, যে উদ্ভিদগুলো ফুল হবে, ফল হবে, সেই সকল উদ্ভিদটাকে বলছে সপুষ্পক উদ্ভিদ। এই সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে এবং ডিম্বকে মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়। পরাগধানী আর ডিম্বক কি, অনেকে হয়তো মানে যারা হচ্ছে ফুলের যে গঠন সেটা যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি, ফুলের গঠন তোমাদের বইতে কিন্তু আছে, হ্যাঁ তোমাদের বইতে কিন্তু সে দেখবে যে এর পরের যে চ্যাপ্টারটা মানে 6 নম্বর অধ্যায় সম্ভবত তোমাদের কিন্তু উদ্ভিদের যে অংশটা আছে, উদ্ভিদের কাণ্ড, মূল, ফুল নিয়ে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা একবার পড়লেই তুমি কিন্তু পরাগধানী আর ডিম্বক সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে। পরাগধানীটা তোমাদের বলি, জবা ফুলের কথা একটু চিন্তা করো। জবা ফুলের মাথাটা যেরকম থাকে না বলো তো, যে এরকম মানে জবা ফুলের বাইরে এরকম একটা দণ্ড থাকে, দণ্ডের এখানে অনেকগুলো সুরের মতো থাকে যে, এবং হলুদ থাকে, হলুদ মাথা থাকে, তাই না? এই হলুদ যে অংশগুলো, এই হলুদ অংশকে বলা হয় পরাগরেণু। ঠিক আছে, হলুদ অংশকে বলা হয় পরাগরেণু। এই হলুদ অংশটা হচ্ছে পরাগরেণু, এবং এই পরাগরেণু যেটার মধ্যে জমা থাকে, মানে পরাগরেণুগুলো আসলে হলুদ অংশ যেটা সেটাকে আমরা পরাগরেণু না, আসলে এটাকে আমরা পরাগধানী বলি। পরাগরেণু তুমি খালি চোখে দেখতে পাবে না, কখনোই দেখতে পাবে না, এটাকে অগ্নবীক্ষণ যন্ত্র হিসেবে দেখতে হবে। তো এই হলুদ যে পরাগরেণুর কথা বললাম, এই পরাগরেণুগুলো যেটার ভিতরে জমা থাকবে, যেটার ভিতরে থাকবে সেটাকে বলা হয় পরাগধানী। ঠিক আছে, পরাগধানী বলা হয়। পরাগধানী অনেকটা দেখতে এরকম হয়, যদি এটা মানে পরাগধানী যদি তুমি কখনো কাছ থেকে দেখো তাহলে দেখতে হচ্ছে যে এরকম দেখা যাবে, ঠিক আছে, এবং তার মাথা হচ্ছে এরকম থাকবে, এটা হচ্ছে পরাগধানী। আচ্ছা, ডিম্বক হচ্ছে একদম ফুলের গোড়ার মধ্যে থাকে, ফুলের গোড়ায় মানে এটা স্ত্রীস্তবকে থাকে, তো ফুলের গোড়ার মধ্যে হচ্ছে এই ডিম্বকটা থাকে। ডিম্বকটা মূলত হচ্ছে একদম খুবই ক্ষুদ্র ডিম্বক অবস্থান করে। যদি কখনো জবা ফুল কেটে দেখো তাহলে দেখবা যে ডিম্বক দেখতে অনেকটা হচ্ছে যে এরকম গোটা থাকবে, ঠিক আছে। এটা জবা ফুলের ক্ষেত্রে একদম গোড়ার দিকে থাকে, জবা ফুলের ক্ষেত্রে গোড়ার দিকে থাকে। এই ডিম্বকটাই হচ্ছে পরবর্তীতে মানে এই ডিম্বক এবং পরাগধানীর ভিতরে যে পরাগরেণু থাকে সেইটা, এবং হচ্ছে ডিম্বকের ভিতরে মানে যে ডিম্বাণুটা থাকে, ডিম্বকের ভিতরে যে ডিম্বাণুটা থাকে সেটার সাথে মিলন ঘটেই কিন্তু পরবর্তীতে তোমার হচ্ছে ভ্রূণ তৈরি হয়, তারপরে যে বীজ, সেখান থেকে ধীরে ধীরে বীজ তৈরি হবে, ফল তৈরি হবে। এটা আরও অনেক বিস্তারিত পড়া, আশা করি তোমরা সামনে পাবে, কোনো অসুবিধা নেই, তখন কিন্তু পড়াটা বুঝতে পারবে। শুধু নামগুলো একটু বুঝিয়ে দিলাম কোথায় থাকে, ঠিক আছে। তাহলে আশা করি আজকে বুঝতে পেরেছো যে অ্যামাটোসিস কোষ বিভাজন কী এবং বহুকোষী জীবের কোষ বিভাজন প্রক্রিয়া কিভাবে হয়, কোথায় হয়। তো আগামী পর্বে আমরা হচ্ছে আরও নতুন বিষয় নিয়ে সামনে আসবো। তো ততদিন তোমরা আমাদের সাথে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।